আজকে এশিয়া কাপের আরেকটা মহাযুদ্ধ, পাকিস্তান এবং ইন্ডিয়ার খেলা। এবং এর আগের ম্যাচে আমরা যখন দেখেছি গ্রুপ পর্বে পাকিস্তান ভারত মুখোমুখি হয়েছে, তখন কিন্তু খুব বাজেভাবে পাকিস্তান হেরেছে। এবং আমরা আশা করছি যে সেকেন্ড রাউন্ডে এটা একটা কম্পিটিটিভ একটা ম্যাচ দেখতে। সেক্ষেত্রে যদি চিন্তা ভাবনা করি যে আসলে ম্যাচটা কেমন হচ্ছে, আপনার কাছে জানতে চাই। ম্যাচটা কম্পিটিটিভ হওয়া খুব কঠিন আসলে। আমার কাছে মনে হচ্ছে দুটো টিমের মধ্যে ব্যবধান অনেক বেশি। ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপের কথা যদি বলি বা তাদের যে বোলিং স্ট্রেংথটা, এই দুটোর সাথে পাকিস্তানের কোপ আপ করাটা খুব মুশকিল মনে হচ্ছে। উপরন্তু আমার কাছে মনে হচ্ছে যে পাকিস্তান ক্রিকেটের চর্চা থেকে বেশ কিছুদিন বাইরে রয়েছে, মানে মাঠের বাইরে অনেক চর্চা হচ্ছে যেটা ক্রিকেট নিয়ে না। তাদের মনে হচ্ছে ব্যাটেল এটাই যে অ্যান্ডি পাইক্রফট ম্যাচ রেফারি থাকবেন নাকি থাকবেন না, মানে এটা মূল কনসার্ন। মানে খেলবো কি খেলবো না, অ্যান্ডি পাইক্রফটের বদলে অন্য কাউকে ম্যাচ রেফারি হিসেবে নিয়োগ করাতে পারলে বোধহয় আপনি ম্যাচ জিতে গেলেন, এই টাইপের একটা বিষয়। গতকালকে সম্ভবত তার প্রেস কনফারেন্সও করেননি। আই হোপ তাহলে তারা হয়তো ক্রিকেটিং প্র্যাকটিসটা ভালো মতো করেছেন, যেহেতু প্রেস কনফারেন্স করা হয়নি। ঠিক আছে, এর চেয়ে বেশি আসলে কিছু বলার নেই। ক্রিকেটিং পার্সপেক্টিভ থেকে আসলে আমার মনে হয় অ্যাজ ইট ইজ, আমি যেটা আগে বলছিলাম, পাকিস্তান ফাস্ট বোলার্স শুড স্টেপ আপ এবং ইনিশিয়াল যে ইন্ডিয়ার টপ অর্ডার রয়েছে অভিষেক শর্মা, শুভমান গিল এবং স্কাই সূর্যকুমার যাদব, এই টপ অর্ডারে কাঁপুনি যদি ধরাতে চায় তাহলে তাদের পেসারকে আউট অফ দ্য স্কিন আসলে পারফর্ম করতে হবে। এখন এটা টিম ম্যানেজমেন্ট কীভাবে সিদ্ধান্ত নেবেন, কাদেরকে তারা ইনক্লুড করবেন, এটা নিতান্তই তাদের ব্যাপার। কজ আপনি যদি স্পিন শক্তির কথায় আসেন, দুটো টিমের স্পিনারদের ম্যাচ এক্সপিরিয়েন্সে অনেক পার্থক্য রয়েছে, বাট দ্য ওয়ে মোহাম্মদ আবরার অ্যান্ড সুফিয়ান মুকিম বোল্ড ইন দিস টুর্নামেন্ট, আমার মনে হয় না যে ইন্ডিয়ান বোলারদের সামর্থ্যের চেয়ে পাকিস্তানি স্পিনাররা খুব বেশি পিছিয়ে রয়েছে। পার্থক্যটা ও জায়গাটাই হচ্ছে যে যেখানে মানে আপনার স্পিনটার নেগোসিয়েশনটা কিভাবে হচ্ছে। ধরেন একই বোলিংয়ের বিরুদ্ধে পাকিস্তান ব্যাটারদের ব্যাটিং করতে দেন, একই বোলিংয়ের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের ব্যাট করতে দেন, পার্থক্যটা আসলে সেখানেই চলে আসবে। আমরা পাকিস্তান ব্যাটারদের খুব প্রিডিটারমিন শট খেলতে দেখেছি, উইকেটের একই জায়গায় বারে বারে শট খেলতে দেখেছি, বলের লেন্থ যেখানে হোক, বল যেই জায়গায় পিচ করুক, এরকম একটা টেন্ডেন্সি দেখেছি। হোয়াইরাস আপনি যদি সূর্যকুমার যাদবের পাকিস্তানের সাথে প্রথম ম্যাচটা দেখেন, উনি একদম বলের মেরিট অনুযায়ী খেলেছে। যেই বলটা যেখানে উনি কাট করার প্রয়োজন হলে কাট করেছেন, উনি একটু অফ সাইডে সরে এসে যদি শর্ট ফাইন লেগের পেছন দিয়ে শট খেলার প্রয়োজন উনি সেটা করেছেন, উনি যদি লেগ সাইডে বড় শট খেলার প্রয়োজন সেটাও করেছেন। হোয়াইরাস সাহেবজাদা ফারহান লাস্ট ম্যাচে হাইয়েস্ট স্কোরার ছিলেন, বাট উনি কিন্তু স্ট্রাইক রোটেট ওভাবে করতে পারেননি, সিঙ্গেলস বের করতে পারেননি, এবং বড় শটগুলো উনি সেই একই লং অন এবং কাউ কর্নার এই রিজন যে বারে বারে ক্লিয়ার করতে চেয়েছেন, সেটা বল অফ স্ট্যাম্পের যত বাইরে এরকম অ্যাপ্রোচ থাকলে আসলে আপনি এই টিমের বিরুদ্ধে সাকসেসফুল হওয়াটা খুব মুশকিল। আর পাকিস্তানের জন্য সবচেয়ে বড় কনসার্নের যেটা জায়গা আমার মনে হয় বাংলাদেশ অনেকটা ওভারকাম করে ফেলেছে টুর্নামেন্টের মাঝেই, মিডিল অর্ডার ব্যাটিংটা তাদের আমার মনে হয় সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। এবং এই এশিয়া কাপে আপনি ওমান এবং হংকংয়ের পর সবচেয়ে দুর্বল মিডিল অর্ডার হয়তো বলবেন পাকিস্তানের। কজ রাহুল চোপড়া পাকিস্তানি ব্যাটারদের চেয়ে স্পিন বেটার খেলেছেন এই টুর্নামেন্টে। এখন সালমান আলী আগা, হাসান নওয়াজ, এই দুজন আসলে কিভাবে ইন্ডিয়ান স্পিনারদের হ্যান্ডেল করবেন এটা অনেক বড় একটা এক্স ফ্যাক্টর হতে যাবে। কজ আপনি যদি পাকিস্তান ধরেন 180 রানের মতো চেস করতে নামলো ইন্ডিয়ার বিরুদ্ধে, টপ অর্ডার একটা ভালো শুরুও দিল, কথার কথা ধরে নিল যে 9 ওভারে 80 রান 2 উইকেট, তারপর তো এই মিডিল ওভারে এই ব্যাটাররাই আসবে, তখন তারা ম্যাচটাকে কিভাবে সামলে নিয়ে যাবেন। গতকালকে যেটা সাইফ হাসান, তাওহিদ হৃদয় খুব সুন্দরভাবে করে দেখিয়েছেন, এই জায়গাটা আসলে পাকিস্তান ব্যাটারদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে। জানি প্রপারলি ফখর জামান ছাড়া মিডল অর্ডারে আসলে কোনোভাবেই আমার সালমান আলী আগাকে আমার কখনো পারফেক্টলি টি-20 ব্যাটসম্যান কখনোই মনে হয়নি। এখন দেখেন ভাই, এটা একটা বিষয় কি যে ধরেন যে ধরনের উইকেটে খেলা হচ্ছে এখানে আপনার পারফেক্ট টি-20 ব্যাটার হওয়ার প্রয়োজন নেই, খুব বেশি রানের তো খেলা হচ্ছে না। আপনি যদি স্ট্রাইক রোটেট করতে পারেন, ওভারে 7-8 করে মিডল ফেসটা কন্টিনিউ করতে পারেন, পাকিস্তানের তো হিটার রয়েছে, নওয়াজ রয়েছেন বা ফাহিম আশরাফকে যদি ইনক্লুড করা হয় সেই ক্ষেত্রে তারা আবার কিছুটা রান তুলতে পারবে। কিন্তু ম্যাচটা তো হাতছাড়া হচ্ছে মাঝের ওভারেই। এবং আপনি যদি ফাকার জামানের কথাও বলেন, হি ইজ এ গুড প্লেয়ার, হি ইজ এ কোয়ালিটি প্লেয়ার, বাট স্পিন খেলার সামর্থ্যের দিক থেকে কিন্তু আমার তাকে নিয়েও প্রশ্ন রয়েছে। উনি দেখবেন যে খাই ভিতে বড় শটগুলো সব ভিতে খেলার চেষ্টা করছেন, স্কোয়ার অফ দ্য উইকেট কিন্তু ওনার শট নেই বললেই চলে। তো যেখানে আপনার বল কিছুটা থেমে আসছে, কিছুটা বাড়তি টান থাকছে, আপনাকে স্কোয়ার অফ দ্য উইকেট শট খেলার সামর্থ্য অবশ্যই রাখতে হবে। তো আমার মনে হয় ওভারঅল পাকিস্তানের ব্যাটিং লাইন আপটা আমি যদি আরো স্পেসিফিকলি বলি, এই মিডিল অর্ডারটা আসলে বেসিক ভ্যারিয়েবল হবে যে টুর্নামেন্ট এই ম্যাচে তার ইন্ডিয়ার সাথে কম্পিট করতে পারবে নাকি পারবে না। অনেক ভাই ব্যাটিং অ্যাপ্রোচের কথা বলছিলেন কিংবা পাকিস্তানের টোটাল ওভারঅল কথা বলছিলেন। আমি যদি বলি যে এই ম্যাচটা কম্পিটিটিভ হতে পারে, আসলে কি বোলিং নাকি ব্যাটিংয়ে?
ডিপেন্ড করবে পাকিস্তানের প্রথম পাওয়ার প্লের ব্যাটিং ইনিংসের উপরে, সেটা আগে ব্যাটিং করুক বা পরে ব্যাটিং করুক। কেন বলছি, কারণ স্বাভাবিকভাবেই ভারতের যে শুরুর অ্যাটাকটা, এটাকে সামলে যত কম উইকেট যাবে, যত বেশি রান নিবে, এটার অ্যাডভান্টেজ আপনি মিডল ওভারে নিতে পারবেন, আপনি ফাকার জামানকে তখন সাপোর্ট দিতে পারবেন অ্যান্ড আদার্স। এবং যত দেরিতে শাহিন শাহ আফ্রিদি ব্যাটিংয়ে আসবেন তত ওনার জন্য সুবিধা, এবং শেষের দিকে একটা বড় ক্যামিও আমরা এক্সপেক্ট করতেছি। তো বিষয়টা হচ্ছে, আমি আশা করব যে পাকিস্তান প্রথম পাওয়ার প্লেতে 40-42 রানের মতো যদি একটা ইনিংস করতে পারে, দুবাই ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে এটা অ্যাপ্রোপ্রিয়েট। যদি একটা উইকেট যায় বা দুইটা উইকেট যায়, যদিও এটা অনেক বড় চ্যালেঞ্জিং ওনাদের জন্য। ওনারা যেটা করতেছেন, ভারতকে শুরুর থেকে চার্জ করতেছেন। আপনি হার্দিক পান্ডিয়াকে এটা করতে পারেন, বাট আপনি বুমরাকে এটা কোনো অবস্থাতেই করতে পারবেন না। আপনার বুমরা 24 বলে আপনার টার্গেট থাকবে 22, 24 পজিশন, মানে বল টু বল। এই প্ল্যানে যদি ওনারা যেতে পারেন এবং কুলদীপ যাদবকে যদি ওনারা সামলাতে পারেন কিছুটা, তাহলে মনে হয় খেলাটা কম্পিটিটিভ করার জন্য ওনারা হয়তো 150-160 উপরে একটা রান করতে পারেন, যদি এটা হয়। এখন এই যে চ্যালেঞ্জটা কোন জায়গায়, যে ধরেন বাংলাদেশের যদি আমরা গতকালকে ম্যাচের কথা বলি, ওয়ানিন্দো হাসারাঙ্গাকে কিন্তু বাংলাদেশ অনেক সাবধানে খেলেছে, এট 2 উইকেট দিতে হচ্ছে। এখন বাংলাদেশের পক্ষে যে লাক্সারিটা ছিল, শ্রীলঙ্কার অপর প্রান্ত থেকে কোনো কোয়ালিটি বোলার ছিল না। এখন বোলারের একটা অপশন পাকিস্তানের জন্য যেটা কষ্টের বিষয় হবে, যে হ্যাঁ তারা প্ল্যান করলো হয়তো যে কুলদীপ যাদবকে সেফলি নেগোশিয়েট করে অপর প্রান্ত থেকে একটু রান বের করবে, সেই চার্জটাই বা কাকে করবে? ভারত চক্রবর্তী ওদিক থেকে তাহলে উইকেট নিয়ে নেবে। সো আসলে চ্যালেঞ্জের জায়গাটা এটা পাকিস্তানের জন্য থাকছে। বাংলাদেশ যখন হয়তো সামনের ম্যাচে ইন্ডিয়ার বিরুদ্ধে খেলবে, এখান থেকে সেই ক্ষেত্রে কিছু আছে, মানে চ্যালেঞ্জের একটা জায়গা থাকছে। এখন আমি ইন্ডিয়ান টিমের কিছু দুর্বলতার কথা নিয়ে বলতে চাই। এটা তো যখন একটা টিম অনেক ভালো খেলে এই কথাগুলো উঠে আসে না। ইন্ডিয়ার রেগুলার লাইন আপটা যদি আমরা দেখি, এশিয়া কাপে এই পর্যন্ত যারা খেলেছেন, আমার মনে হয় তাদের ডেথ ওভার্সে একটা বোলার শর্ট ইন্ডিয়া থাকছে। কজ আপনি দেখবেন যে ইউএর সাথে এবং পাকিস্তানের সাথে জাসপ্রীত বুমরা পাওয়ার প্লেতে 3টে ওভার বোলিং করেছেন, তার মানে ডেথে বল করার জন্য ওনার মাত্র 1টা ওভার থাকছেন। হার্দিক পান্ডিয়া ইজ নট আ প্রপার ডেথ বল বোলার, এবং এছাড়া তো ইন্ডিয়ান টিমে কোনো পেসার নেই। কোনোভাবে যদি পাকিস্তান কিছু উইকেট হাতে রেখে ডেথ ওভারের রিজিয়নে এন্ট্রি নিতে পারে, সেই ক্ষেত্রে আমার মনে হয় তারা একটা কম্পিটিটিভ টোটাল পোস্ট করলেও করতে পারে। সেই ক্ষেত্রে আমার একটা সাজেশন থাকবে যে শিভাম দুবে ব্যাট হাতে একদম ডিজমাল। এশিয়া কাপে ওমানের বিরুদ্ধে একটা বড় সুযোগ ছিল, উনি পারফর্ম করতে পারেননি। বল হাতে ওমানের সাথে ওনার একটা এক্সপেন্সিভ স্পেল ছিল, 3 ওভারে 31 রানে, কোনো উইকেট পাননি। তো এই টাইপের হাফ অলরাউন্ডার ক্রিকেটারকে ইন্ডিয়ার মতো টিমে ইনকর্পোরেট করার আমি পক্ষপাতী না। কেউ আমার মানে ভাষাগত কথার জন্য অফেন্ডেড ফিল হলে আমি তার জন্য সরি, বাট এই যে হাফ অলরাউন্ডার আমি কোন টাইপের প্লেয়ারদের বলি, যে যাদের নিদার ব্যাটিং নর বোলিং কোনোটা একদম টপ নচ লেভেলে থাকে। অনেকে থাকে ব্যাটিং অলরাউন্ডার, মানে ব্যাটিংটা ভালো বোলিংটা মোটামুটি করেন, বা বোলিং অলরাউন্ডার বোলিংটা ভালো ব্যাটিংটা করেন। শিভাম দুবের কোনো অ্যাসপেক্টই আমার মনে হয় না যে তার ব্যাটিং বা বোলিং কোনোটার জন্য তাকে আসলে টিমে রাখা যায় ইন্ডিয়ার মতো সেটআপে আর কি। সো এই দাসন সানাকার মতো করে অপেক্ষা করছে যে কোনো না কোনো একদিন কোনো সময় খুব বাজে একটা স্ট্রোক খেলে দলকে পুরো ম্যাচের বাইরে নিয়ে যাবে। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে করতে পারি কি, যেহেতু ডেথ বোলিং একটা কনসার্ন ইন্ডিয়ার জন্য, আমার মনে হয় আর্শদীপ সিংকে যদি তারা কোনোভাবে ইনকর্পোরেট করতে পারে, তাহলে তো ব্যাটিং লাইন আপ আসলে অনেক লম্বা। অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া মানে সুযোগই পাচ্ছেন না ব্যাট করার। তো সেই ক্ষেত্রে যদি শিভাম দুবের জায়গায় আর্শদীপ সিংকে ইনক্লুড করা যায়, আমার মনে হয় 20 ওভারের 20টা ওভার প্রতিপক্ষের ব্যাট তোলা মুশকিল হয়ে যাবে। সো আমার মনে হয় এই প্লয়টা ইন্ডিয়া ম্যানেজমেন্ট দেখতে পারে। আমি অনেক ভাইয়ের কাছে জানতে চাই, অনেক ভাই, আমরা লাস্ট যখন পাকিস্তান ভারতের দ্বৈরথ আমরা দেখছিলাম গ্রুপ স্টেজে, তখন আপনি একটা কথা বলছিলেন যে পাকিস্তান ভারতের এই কম্পিটিশনটা একটা স্পিন বোলিং এর কম্পিটিশন হতে পারে। সেক্ষেত্রে কারণ পাকিস্তানের প্রতীক ভাইও বলছিলেন, আপনিও বলছিলেন যে পাকিস্তানের যারা বোলিং লাইন আপে আসেন স্পিন বোলার, এরা হয়তো ম্যাচ খেলায় অতটা অভিজ্ঞ না, কিন্তু পারফরমেন্স দিক থেকে তারা ভালো করছেন। তো সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, স্পিন নাকি আসলে পেস বোলার দিয়ে আসলে দুইটা ম্যাচের ডিফারেন্সিয়েট হতে পারে? কারণ দুই দলের ব্যাটসম্যানের আসলে আকাশ পাতাল ফারাক যদি বলি। ইন্ডিয়ার ব্যাটিং লাইন অনেক বড় স্ট্রং এবং পাকিস্তানের ব্যাটিং ততটাই নড়বড়ে। ওটাই কনসার্নের জায়গা, যেটা ইন্ডিয়ার স্ট্রেংথ সেটাই পাকিস্তানের উইকনেস। সো আসলে বোলারদের ক্ষেত্রে আপনার মতামত কি, যে আসলে কি হতে পারে? স্পিন ব্যাটেলটাই হবে, কারণ পাকিস্তানের আসলে পেসে শাহিন শাহ আফ্রিদিকে সাপোর্ট দেওয়ার মতো আমি পেসার দেখতেছি না। হারিস রৌফ তো আপনিও, হ্যাঁ উনি আছেন, কিন্তু শাহিন শাহ আফ্রিদির সাথে আসলে যদি আমি বলি পেসার দরকার, তাহলে দরকার হচ্ছে আপনি শোয়েব আখতার ক্যাটাগরি, ওয়াসিম আকরাম ক্যাটাগরি, ওই ধরনের একটা বোলার দরকার পাকিস্তান টিমে এখন, যে আসলে হ্যাঁ, মানে শাহিন শাহ আফ্রিদিকে চার্জ করতেছেন, তখন এই পাশ থেকে
আসলে উইকেট টেকের ডেলিভারিটা করতে পারবে। অ্যাভেলেবেল যে রিসোর্স আছে সেখানে যদি একজন বাড়তি পেসার পাকিস্তান নিতে চায়, আপনি কাকে নিতে চাইবেন? আমি একটা কথা বলি, আসলে ওই ওয়াসিম আকরাম একটা টকশোতে বলেছিলেন যে পাকিস্তানকে হারানোর জন্য অপোনেন্টের দরকার নাই, পাকিস্তান টিমই যথেষ্ট পাকিস্তানকে হারানোর জন্য। না, আমরা যদি জিতাতে চাই মানে পাকিস্তানের স্কোয়াডটাই নাই আসলে যেখান থেকে আসলে কাউকে নেওয়া যাবে। আমার কাছে এগুলো খুবই অবাক লাগে। এটা আজকের মানে যদি বলি যে এটা টক অফ দ্য টাউন একটা হতে পারে যে পাকিস্তানকে হারানোর জন্য পাকিস্তানই যথেষ্ট, অপোনেন্টের দরকার নেই। আচ্ছা, আমি তাহলে একটু বলি, ভাই অনেক হতাশ হয়ে গেছে ওদের পাকিস্তান। হাসান আলীকে হয়তো পাকিস্তান টিম ম্যানেজমেন্ট একটা সুযোগ দিয়ে দেখতে পারেন ইফ হি ইজ ফুলি ফিট। অভিষেক শর্মার উইকেটটা পাকিস্তানের খুব ব্যাডলি দরকার ইনিংসের শুরুতে। ইভেন লাস্ট ম্যাচে উনি যেটা করেছেন 13 বলে 31 রান, এটুকু সুযোগ আসলে তাকে দেওয়ার অপশন নেই, যদি ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ অনেক বড়, অনেক ডিপ তারা ব্যাটিং করে। হাসান আলী যদি একটু অ্যাংলিং আওয়ে ডেলিভারি করতে পারে কিছুটা, যে লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করে অভিষেক শর্মার যেটা উইক জোন আমরা দেখেছি, এটা তো পাকিস্তান আসলে লাস্ট ম্যাচে এক্সারসাইজ করেনি। হারিস রাউফ তো নতুন বলে শান্ত বোলিং করছেন না, সাইম আইয়ুব শাহিন আফ্রিদি বল করছেন, সো সেই ক্ষেত্রে তো অভিষেক শর্মাকে হারিস রাউফ অনেক পরে পাবেন যদি খেলেও থাকেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় হাসান আলীকে যদি ওপেনিং একটা ওভার বা দুটো ওভার দেওয়া যায় শুধুমাত্র অভিষেক শর্মাকে এনকাউন্টার করার জন্য, আমার মনে হয় ইন দ্যাট কেস এই প্লয়টা পাকিস্তান নিতে পারে। তো ওমানের টিমের যে বোলিং পারফরমেন্স সেটা ফলো করলেও অনেকটা কাজে লাগে, মানে তারা অনেক লিমিটেশন পাওয়ার নিয়ে কিন্তু ভালো অ্যাটাক করে গেছে। অনেক ভাই, আমরা আপনার কাছে 11টা জানতে চাই যে এই পাকিস্তানের 11টা ওমানের মতো করে হলেও ইন্ডিয়াকে একটা মানে কম্পিটিশন দিতে পারে, আপনার মতামত কি? না ভাইয়া যেটা বলতেছিলেন এটার সাথে আসলে আমি যদি অ্যাড করতে চাই, আমি গতবার যেটা বলেছিলাম হারিস রৌফকে টিমে লাগবে ইয়ারিংসে, দুইজন পেসার শাহিন আফ্রিদি এবং হারিস রৌফ। আর যদি টপ মিডল অর্ডারের যদি কোনো পরিবর্তন করতে পারেন, মানে সালমান আগাকে আসলে যদি একটু চেঞ্জ করা যায় তাহলে একটু ভালো হইতো। মানে আমার আসলে ওনাকে মনে হচ্ছে না যে উনি পাকিস্তান তার অফ স্পিনিং বোলিং এর সার্ভিসটা কিন্তু নিতে পারে না। আমার মনে হচ্ছে ক্যাপ্টেন হওয়ার পরে নিজেকে আরেকটু আড়াল করে ফেলছেন, উনি বল করছেন, হি ইজ এ গুড অফ স্পিনার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বোলিং এ কিন্তু আরেকটু ভ্যারিয়েশন আসবে। আপনি পাকিস্তানের স্পিনারদের দিকে তাকান, দে হ্যাভ গট সাইম আইয়ুব, সালমান আলী আগা, মোহাম্মদ আবরার এন্ড সুফিয়ান মুকিম। 16টা নওয়াজের কথা তো আছেই, কোয়ালিটি স্পিনারের। সুফিয়ান মুকিম কিন্তু শেষে ভালো ব্যাট চালাতে পারে। হ্যাঁ, ও তাহলে তো আমার মাইক হেসনের কাছে ক্ষমা চাওয়া উচিত। উনি কিন্তু কিছুদিন আগে বলেছেন মোহাম্মদ নওয়াজ পৃথিবীর শ্রেষ্ঠ স্পিনার, সেই নামে ভুলে গেছে, অ্যাপোলজিস, ঠিক আছে। তাহলে দেখেন 20 ওভার বল করার মতো কিন্তু তাদের আসলে স্পিনার রয়েছে। তো আমরা যদি একটু ব্যাটিং লাইনআপের দিকে তাকাই, আই উড লাভ টু সি হাসান নওয়াজ ড্রপ ফ্রম দ্য স্কোয়াড। মানে হাসান নওয়াজকে আসলে টিমে দরকারই নেই আপাতত। ওখানে অল্টার করে কাকে আমি বলি তাহলে যদি তারা ব্যাটিং লাইনআপটা এভাবে সাজায়, মানে আমি আসলে অনেক একটু হিসাব নিকাশ করার চেষ্টা করছি যে কোনোভাবে ম্যাচটা কম্পিটিটিভ করা যায় কিনা। আচ্ছা, তাহলে আমার ফর্মুলাটা একটু বলি যে ওপেনিং এ সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান আসবেন, 1 ডাউনে ফাকার জামান, 2 ডাউনে সালমান আলী আগা, দেন হচ্ছে নাম্বার 3-তে আমরা যদি মোহাম্মদ নওয়াজকে প্রমোট করি, ঠিক আছে। মোহাম্মদ নওয়াজ কিন্তু একজন প্রপার ব্যাটার এবং ওনাকে যদি কিছুটা সময় দেওয়া হয় খেলার জন্য, সেই ক্ষেত্রে উনি হয়তো ভালো করবেন আমার মনে হচ্ছে। আর হচ্ছে মোহাম্মদ হারিস, ওনাকে কিন্তু আমরা ইউএইর বিরুদ্ধে ম্যাচে নাম্বার 7-এ ব্যাট করতে দেখেছি, মোটামুটি রান উনি স্কোর করেছেন এবং বুমরার এগেইনস্টে আমি মোহাম্মদ হারিসকে আসলে এক্সপোজ করতে চাচ্ছি না, যেহেতু বুমরা পাওয়ার প্লেতে 3টা ওভার করবেন, সেক্ষেত্রে আমি মোহাম্মদ হারিসকে নাম্বার 6-এ খেলাতে চাচ্ছি, ফাহিম আশরাফ নাম্বার 7-এ খেলবেন। আমার মনে হয় এটা তাদের মোটামুটি ব্যাটিংটা থাকবে। এর পরবর্তীতে আসবেন শাহিন আফ্রিদি, হাসান আলী, দেন মোহাম্মদ আবরার এন্ড সুফিয়ান মুকিম। আমার মনে হয় এইভাবে যদি তারা টিমটা সাজায়, লাস্ট ম্যাচে খেলেছিলেন না, খুশদিলশার মতো হাফ অলরাউন্ডার দরকার নেই আপাতত টিমে কম্পিট করার জন্য। ইন্ডিয়ার মতো টিমের সাথে অন্তত আপনার চোখে চোখ রেখে কথা বলার সামর্থ্য থাকতে হবে। তাহলে আমি 11টা আরেকবার বলছি, সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, ফাকার জামান, সালমান আলী আগা, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ হারিস, ফাহিম আশরাফ, দেন শাহিন আফ্রিদি, হাসান আলী, মোহাম্মদ আবরার, সুফিয়ান মুকিম। এইভাবে যদি পাকিস্তান খেলে এবং আমার মনে হয় যদি প্রত্যেকটা প্লেয়ারের রোল ডিফাইন করা হয়, যেটা আমরা বাংলাদেশ করেছি, আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আফগানিস্তানের সাথে কিন্তু আমরা অনেক বুক চিতিয়ে লড়াই করেছি এবং আমাদের স্কোয়াডে লিমিটেশন ছিল, বাট পজিটিভ সাইড একটাই ছিল, প্রত্যেকটা প্লেয়ার জানতো যে হোয়াটস দেয়ার রোল, ঠিক আছে। তো আমার মনে হয় মোটামুটি এর আশেপাশে একটা টিম সিলেক্ট করে যদি প্রত্যেকটা প্লেয়ারকে রোল ডিফাইন করে দেওয়া যায়, আমার মনে হয় ইন্ডিয়াকে পাকিস্তান আজকে একটা চ্যালেঞ্জ জানালেও জানাতে পারে। আগে ম্যাচটা হোক। অনেক ভাই, আগে আমরা একটা সময় দেখতাম যে পাকিস্তান ভারতের খেলায় বাংলাদেশ এবং সাবকন্টিনেন্টে ইন্ডিয়া পাকিস্তান বাদেই মানে টিভিতে প্রচুর ভিউয়ারশিপ থাকতো, এটা কিন্তু কমে গেছে রিসেন্ট টাইমে। এবং আপনার কাছে কি মনে হয় যে ইন্ডিয়া যারে তারে নামাই দিলে কি আজকে ম্যাচ জিততে পারে?
হ্যাঁ, অবশ্যই এই দর্শক প্যানেল থেকে নামাইলেও জিততে পারে এরকম মধ্যে মধ্যে মনে হয়। আচ্ছা, আপনার মানে কাছে ইন্ডিয়া Indian পাকিস্তানের যে ম্যাচটা আগে আমরা যে একটা এক্সপেকটেশনে বসতাম, এটা মানে ফাইট হবে, খুব তর্ক হবে, আমরা ইউনিভার্সিটি লাইফে বা এখনো হয়তো ফেজ বাই ফেজ এ উঠছে ও নামছে, হ্যাঁ, একটা মানে থাকে না যে ইন্ডিয়া ভারত এবং Army র পাকিস্তানের exam পতাকা লাগিয়ে আমরা দুইটা টিম আলাদা বসতাম ঢিলের, এইগুলো এখন বাংলাদেশ আফগানিস্তান, বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে হয়, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, ইভেন বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচেও হয়, বাংলাদেশ পাকিস্তান ম্যাচেও মনে হয় না এত এক্সাইটমেন্ট। আমার মনে হয় বাংলাদেশের তৌহিদি জনতা আগিয়ে দিতে পারেন ইন্ডিয়াকে ফেস করার জন্য, এটা বেটার হতো পাকিস্তান টিমের। এই ক্ষেত্রে আপনার কাছে ইন্ডিয়ার টিম 11 আপনি কি চাচ্ছেন আজকে? ইন্ডিয়া টিম 11 ইন্ডিয়ার টপ নচ থাকবেন আজকে। ইন্ডিয়া চাইবে একটা ডমিনেশন করে ম্যাচ জিততে, কারণ তারা এক্সপেক্ট করতেছে যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ তাদেরকে ভালো কাউন্টার অ্যাটাক করবে, কারণ শ্রীলঙ্কা অল আউট গেম খেলবে ইন্ডিয়ার সাথে, তাদের এই ম্যাচের পরে আসলে হারানোর আর কিছু নেই, তারাও জানে পাকিস্তানের সাথে জিতবে। সো শ্রীলঙ্কা চাইবে হচ্ছে ইন্ডিয়ার সাথে একটা রান রেট ব্যবধানে জিততে, বাংলাদেশও চাইবে হচ্ছে ইন্ডিয়ার সাথে আসলে ভালো একটা কম্পিটিশন করতে, যেটা হয়তো ফাইনালে বাংলাদেশের কাছে। লাস্টের যে ম্যাচটা খেলেছে ওই 11টা কি আপনি ক্যারি করছেন নাকি? না 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 না, ডেফিনেটলি না, কারণ এখানে আপনার বুমরা ছিলেন না, বুমরা টিমে আসবেন, তারপরে ভারুণ চক্রবর্তী ছিলেন না, ভারুণ চক্রবর্তী দেখেন, ভারুণ চক্রবর্তীকে নিয়ে রিসেন্ট টাইম অনেক কথাবার্তা হচ্ছে, আমি ওনার বলটা দেখেছি, ওনার আসলে একই অ্যাকশনে উনি স্টক ডেলিভারি করছেন, একই অ্যাকশনে উনি গুগলি করছেন, তো গুগলির ক্ষেত্রে আসলে ওনার রিস্ট পজিশন একটু ডিফারেন্স আছে। সো এই রিস্ট পজিশনের ডিফারেন্সটা যদি পাকিস্তানি ব্যাটসম্যানরা পিক করতে পারেন, তাহলে আসলে ভারুণ চক্রবর্তীকে ইনএক্টিভ করা যাবে, নেগোশিয়েট করা যাবে। আমরা আশা করি আজকের ম্যাচটা পাকিস্তান নিজেদেরকে নিজেরাই না হারাক, ইন্ডিয়া হারাক, এবং এরকম একটা এক্সপেকটেশন